লকডাউন ঘোষণা করা হয়েছে। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে জোন ভিত্তিক লকডাউন। মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে কার্যকর। ধোঁয়াশায় এলাকাবাসী। দেশে করোনায় আজও 42 জনের মৃত্যু, 900 ছাড়ালো মৃতের সংখ্যা। আক্রান্ত 2735 জন। সংক্রমণ নিয়ন্ত্রণে পরামর্শ দেবে চীনের বিশেষজ্ঞ দল। শ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএকে সরকারের কঠোর হুঁশিয়ারি, দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। করোনার প্রথম ধাক্কায় কৃষি পণ্য বিপণনে ক্ষতি 56,000 কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা, বাজার দর বেশি পাওয়ায় খুশি কৃষক। দেখছিলেন প্রধান শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মঙ্গলবার রাত 12টা থেকে 12টা 1 মিনিট থেকে পূর্ব রাজাবাজার এলাকা রোড জোন হিসেবে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিকেলে সময় সংবাদকে তিনি এ কথা জানান। তবে রেড জোন নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় এখনও ধোঁয়াশায় এলাকাবাসী। করোনা সংক্রমণ ঠেকাতে ছোট ছোট ভাগে রেড, ইয়েলো ও গ্রিন জোন করা নিয়ে গত 3-4 দিন ধরেই ব্যাপক আলোচনা চলছিল সরকারের উচ্চ পর্যায়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল রোববার থেকেই করোনা শনাক্ত বিবেচনায় জোন ভিত্তিক এলাকা ভাগ করা হবে। যদিও সোমবার পর্যন্ত এখনও দেশের কোথাও তা কার্যকর হতে দেখা যায়নি। তবে অবশেষে রাজধানীর পূর্ববাজার এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র। তিনি জানান, লকডাউন সময়ে এসব এলাকার মানুষের ঘরে ঘরে সকল সুবিধা পৌঁছে দেওয়া হবে। পরীক্ষামূলকভাবে প্রথম পূর্ব রাজাবাজার আমরা এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। মঙ্গলবার শেষ হবার পরে আমরা 12টা 1 মিনিট থেকে ওই এলাকাটাতে আমরা কমপ্লিটলি আমরা চিন্তা করছি রেড জোনিং এর যা যা সংজ্ঞা আছে, কারা বের হতে পারবে, কারা বের হতে পারবে না। রেড জোনের সংজ্ঞা তো হচ্ছে যেখানে কেউ বের হতে পারবে না, সরকারি অফিস যারা আছেন সেই অফিসাররা কিন্তু বের হতে পারবেন না। এখানে যারা প্রাইভেট যারা কাজ করেন তারাও কিন্তু বের হতে পারবেন না। কিন্তু যদি বেরি যদি হন তাহলে তো এটা তো আর জোনও থাকলো না জিনিসটাতে। আপনাদের যদি কিছু কেনাকাটি যদি থাকে আপনারা এটাকে কিনে ফেলেন, আপনারা কিনে আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন যে আগামীকাল 12টা 1 থেকে রেড জোনিং হবে। এটা অবশ্যই কতদিন পর্যন্ত হবে সেটিও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে। লকডাউন চলাকালীন সময় জরুরি প্রয়োজনের জন্য। এদিকে রেড জোন ঘোষণার পরই সোমবার বিকেলে ওই এলাকায় লকডাউন কালে কি কি বিধিনিষেধ থাকবে তা জানিয়ে মাইকিং করা হয়। যদিও এলাকাবাসী লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মাইকিং করে গেল, লিফলেট দেয় নাই, কিছু বুঝি নাই আসলে এর ভিতরে কি কি খোলা থাকবে, কি খোলা থাকবে না, কিভাবে আমরা বাজার করব, এটার কোনো ঠিক নির্দেশনা নাই। মাইকিং করে গেছে আগামীকালকে রাত্রে 12টা থেকে লকডাউন হবে অনির্দিষ্টকালের জন্য। সবাইকে বলছে ঘরে থাকার জন্য। প্রশাসন যারা নিয়ম কানুন না মাইনে চলবে তাদেরকে আইন কানুন ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ভোর থেকে আগামী 14 দিনের জন্য রেড জোন হিসেবে লকডাউন করা হচ্ছে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাও। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আদালতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিচার কাজ পরিচালনার জন্য প্রণীত আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে শীর্ষ পর্যায়ে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব লকডাউন প্রসঙ্গে বলেন, এই সংক্রান্ত নির্দেশনা দিয়েই রেখেছেন প্রধানমন্ত্রী। 1 মাস পর মাত্র 4 জন মন্ত্রী নিয়ে অনুষ্ঠিত হল মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। সোমবার বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ বৈঠক কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন অর্থ, আইন, পরিকল্পনা মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। করোনা প্রাদুর্ভাবের মধ্যে বিরতি ঘটলেও নিয়মিতই বসছে নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ এই বৈঠক। সভায় অনলাইন বা ইন্টারনেটে বিচারিক কার্যক্রম পরিচালনায় আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা 2 বছর বাড়িয়েছে সরকার। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে এবং এতে
আসামিকে কোর্টে হাজির করতে পারবে না। গভর্নরের মেয়াদকাল বয়সসীমা রাখা হয়েছে, মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত দেয় যেটাকে 67 করে দেওয়া যেতে। দেশব্যাপী করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই লকডাউন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা প্রতিরোধে সরকার প্রধান নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের। কোনো এলাকাতে যদি একটু অধিক যদি কোনো সংক্রমণ থাকে তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এর আগে সংসদ ভবনেই অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ সচিবালয় কমিশনের ৩১তম বৈঠক। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তের 3 মাসে এসে দ্বিতীয়বারের মতো আবারও মৃত্যুর রেকর্ড দেখল বাংলাদেশ। আজও মারা গেছেন 42 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 930 জনে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন 2735 জন। মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 68,500-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানুষের মনোজগতে দিনের বড় একটি অংশ জুড়েই আসন গেড়ে নিয়েছে করোনা ভাইরাস। 8 মার্চ থেকে 8 জুন মাসের হিসেবে 3 মাস পূর্তি হলেও দিনের হিসেবে 93তম দিনে জানা গেল আগের দিনের মতো সবশেষ 24 ঘন্টায় এদিনও মারা গেছেন 42 জন। প্রায় 13,000 নমুনা পরীক্ষা করে জানা গেছে 2735 জনের দেহে বাসা বেঁধেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিসংখ্যান বলছে প্রতি 100 জনের পরীক্ষায় ভাইরাস পাওয়া যাচ্ছে 21 থেকে 22 জনের দেহে। আজ থেকে আমরা তথ্যগুলি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করব। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,10,931টি। যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2,735 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মারা যাওয়া 42 জনের মধ্যে পুরুষ 33 এবং নারী 9 জন, যাদের মধ্যে 37 জনের বয়সী 40-এর উপরে, বাকি 5 জনের বয়স 40-এর নিচে। বয়স বিশ্লেষণে দেখা যায় 11 থেকে 20 বছরের একজন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 একজন, 41 থেকে 50 7 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 2 জন। বুলেটিনে বলা হয়, হাত ধোয়া, মাস্ক পরা এবং একে অপর থেকে দূরে থাকার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি গোটা মানবজাতিকে রক্ষা করতে পারার এমন স্বাস্থ্যবিধি আসেনি আগে। তাই সহজ এই বিষয়গুলো মানতে হবে বাঁচার তাগিদে। নিজের সুরক্ষা নিজের হাতে, এটা যেন আমরা সবসময় স্মরণ রাখি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত 8 মার্চ, আজ 8 জুন। সুতরাং মাসের হিসেবে আজ তৃতীয় মাস পূর্ণ হলো করোনা শনাক্তের 80% এবং মৃত্যুর 77% হয়েছে এ মাসে। সুতরাং বলাই যাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু করোনার সংকট ঘনীভূত হচ্ছে। আমরা প্রতিদিনকার সময় সংবাদের যে 24 ঘন্টার করোনার বিশ্লেষণ সেটি দেখে নেব। শুরুতে দেখে নেব গত 24 ঘন্টার সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,944 এবং এর মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা 2,735 এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে 42 জন। গতকালকে আমরা দেখেছিলাম একই সংখ্যা এবং মোট মৃত্যুর সংখ্যা 930 জন এবং সুস্থ হয়েছেন 657 জন। আমরা গত 3 মাসের সার্বিক চিত্র যেটা দেখতে পাচ্ছি, গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর 8 এপ্রিল পর্যন্ত আমরা এক মাসে দেখতে পেয়েছিলাম যে একটু ধীর গতিতেই কিন্তু এই সংক্রমণের হার এগিয়ে যাচ্ছিল এবং এ পর্যায়ে এসে অর্থাৎ আমরা আজকের এই দিনে এসে দেখতে পাচ্ছি 68,000 ছাড়িয়ে গিয়েছে রোগীর সংখ্যা। মৃত্যুর চিত্র যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 18 মার্চ কিন্তু প্রথম একজন রোগী মারা গিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে। এরপর আজকের এই দিনে এসে আমরা যেমনটা আগেই বলেছি যে মোট মৃত্যুর সংখ্যা এখন কিন্তু 930। পরবর্তীতে দেখে নিতে চাই 7 দিনের সংক্রমণের যে সার্বিক চিত্র, শতাংশের হারের হিসেবে যদি আমরা একটু দেখি তবে দেখতে পাচ্ছি যে গত 2 জুন কিন্তু সব থেকে বেশি অর্থাৎ সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছিল 2,911 জন এবং প্রতি 100 জনে শনাক্ত হয়েছিল 22.29%। স্বাস্থ্য বুলেটিনে প্রতিদিনই বলা হয়ে থাকে যে স্বাস্থ্য বিধি মেনে চলতে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে, এটি কিন্তু আজকেও বলা হয়েছে। অর্থাৎ মানুষের যে সচেতনতা সেটি কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু করোনার এই যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু রোধ করা সম্ভব হবে। এই ছিল আজকের বিশ্লেষণ।
চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা 4,000 পেরিয়ে যাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে কঠোর লকডাউনের কথা বলছেন চিকিৎসকরা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে 4,068 জন। এর মধ্যে সবচেয়ে বেশি নগরের কোতোয়ালি এলাকায় 379 এবং জেলার হাটহাজারীতে 170 জন। সরকারি হিসেব মতে মৃত্যুর সংখ্যা 100। চট্টগ্রামের রোগীর সংখ্যা অফিসিয়ালি 4,000 পেরোলেও আমরা মনে করি যে এই সংখ্যা কয়েক গুণ বেশি। আর মৃতের সংখ্যা প্রায় 350-র কাছাকাছি লাশ তারা দাফন করেছেন কোভিড এবং সন্দেহজনক কোভিড রোগীর। তাই সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবি এই চিকিৎসকের। রেড জোন ঘোষণা করে তার যে সিকিউরিটি, ফুড সিকিউরিটি এগুলি কিন্তু নেওয়া দরকার। সিভিল সার্জন বলছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে না থাকলে করোনা নিয়ন্ত্রণ অনেকটা কঠিন। প্রতি লাখে যদি 30 জনের বেশি অ্যাফেক্টেড হয় তাহলে সেটা রেড জোন। এর নিচে 3 থেকে 30 জনের মধ্যে হলে ইয়েলো জোন, প্রতি লাখ জনগোষ্ঠীর মধ্যে। এরকম আমরা শুনছি, কিন্তু আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই। শুধুমাত্র নগরীতেই 3 জন চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন আরও 90 জন, আর পুলিশ আক্রান্ত হয়েছে প্রায় 300 জন। নগরীর 16 থানা এলাকায় করোনা রোগীর সংখ্যা 3,000 পেরিয়ে গেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই নগরীতে 105 জন করোনা রোগী রয়েছেন যাদের পূর্ণাঙ্গ ঠিকানা পুলিশ কিংবা প্রশাসনের কাছে নেই। এখন পর্যন্ত তাদেরকে শনাক্ত করতে পারেনি এই প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে বছরের পর বছর পড়ে আছে নিলামযোগ্য কন্টেইনার। বেকায়দায় কর্তৃপক্ষ, দ্রুত নিলামে তুলতে কাস্টম হাউসকে চিঠি। শ্রমিক ছাঁটাই বন্ধের অনুরোধ জানিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের চিঠি দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডাইফি। বিজিএমইএ বলছে ডাইফির চিঠি এরই মধ্যে পাঠানো হয়েছে সদস্য কারখানাগুলোতে। সেই সঙ্গে কারখানা পরিচালনা করার ক্ষেত্রে শ্রম আইন মানা হচ্ছে কিনা তা নজরদারিতে রাখা হয়েছে। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, এখনও অব্যাহত রয়েছে শ্রমিক ছাঁটাই। সম্প্রতি তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন থেকে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা জানানোর পর থেকেই চাকরি হারানোর আতঙ্ক বাড়তে থাকে পোশাক শ্রমিকদের মাঝে। এরই প্রেক্ষাপটে শ্রমিক ছাঁটাই বন্ধ ও কারখানা লে অফ না করার অনুরোধ জানিয়ে বিজিএমইএকে একটি চিঠি দিয়েছে ডাইফি। চিঠির প্রতিক্রিয়ায় বিজিএমইএ বলছে, এরই মধ্যে সংগঠনের সদস্যদের ডাইফির চিঠির ব্যাপারে জানানো হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে কারখানা পরিচালনা করার ক্ষেত্রে শ্রম আইনের লঙ্ঘন হচ্ছে কিনা। ডাইফি থেকে চিঠিটা পেয়েছি, বিজিএমই পেয়েছে। বিজিএমই পাওয়ার পরে আমরা সেটা আমাদের মেম্বারদেরকে অবগত করেছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমাদের মনিটরিং সেলস আছে, আমরা তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে সেভাবে আমরা সবকিছু মনিটর করে আমরা ব্যবস্থা নিচ্ছি। ফ্যাক্টরিগুলো জানি শ্রম আইন মেনে তাদের কাজ করেন, সেটাই আমাদের আহ্বান থাকবে। শ্রমিক নেতাদের অভিযোগ, এখনো শ্রমিক ছাঁটাই করছেন শিল্প মালিকরা। ছাঁটাইয়ের পক্ষে যে সরকার নাই, এই ডাইফির চিঠিটা তাই প্রমাণ করে। বাস্তবতা হচ্ছে বিজিএমই তার সদস্যদেরকে এই ডাইফির চিঠির আলোকে যে সরকারের মেসেজ, সেই মেসেজটা তারা আসলে গ্রহণ করেননি। তারা তাদের ছাঁটাই অব্যাহত রেখেছেন। প্রচুর শ্রমিক ছাঁটাই হচ্ছে, কোন ফ্যাক্টরিতে স্বল্প সংখ্যক 5 জন 10 জন, কোন ফ্যাক্টরিতে 50 জন। শ্রমিক নেতাদের পরামর্শ, যৌক্তিক কারণে মালিকপক্ষ শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হলে তা যেন শ্রমিক মালিক দ্বিপাক্ষিক আলোচনা ও শ্রম আইন মেনে করা হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিক ছাঁটাই না করতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সমন্বয়েরও আহ্বান জানান তিনি। এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজিএমই সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। আপনারা সহমর্মী, সহব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখছি। এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছে, আর দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন, এটা হয় না। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে প্রায় 18 কোটি মানুষের এই দেশে আইসিইউ এর সংখ্যা মাত্র 1000। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে আইসিইউ নিয়ে টানা হেচড়ায় বেরিয়ে এসেছে দেশের স্বাস্থ্য খাতের এই দৈন্যদশা।
করোনার প্রভাবে নতুন যে কয়েকটি আইসিইউ স্থাপনের পরিকল্পনা পাশ হয়েছে তাও আগস্টের আগে বাস্তবায়ন সম্ভব নয় বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা চেষ্টা করেছিলাম যে কেউ যদি কোনো হসপিটালে যদি আইসিইউ খালি নেই, যদি এক্সট্রা অক্সিজেন থাকে সেটা যদি ভাড়া দেন বা কিনে আনতে হয় আমরা সেটাও করবো। আসলে ওনার মৃত্যু তো এইভাবে ছিল, তো এই জন্য হাজার চেষ্টা করে হচ্ছে আমরা পারিনি। করোনাকালে এসে স্বজন হারানো এমন বেদনার গল্প জমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আইসিইউর একটি শয্যার জন্য হাহাকার, এদিক ওদিক দিশেহারা অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন অনেক রোগী। প্রতিদিন যে হারে রোগী বাড়ছে তাতে প্রয়োজনীয় আইসিইউ পেতে অপেক্ষা করতে হয় সুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে সিট খালি হওয়া সাপেক্ষে। কোভিড-19 পজিটিভ সেটাতে যারা বেশিরভাগ কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, তখন আইসিইউটা খালি হলে আইসিইউতে একজনকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং আইসিইউ সেবাটা কিন্তু তারা পাচ্ছে। এদিকে সারা দেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা প্রায় 1000, এর মধ্যে ঢাকায় 4 শতাধিক আর বাকি 600 ঢাকার বাইরে। অথচ অধিকাংশ কাজ শেষ করেও চালুর অপেক্ষায় বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় 40টি আইসিইউ বেড। এই জিনিসগুলো সঠিকভাবে আমাদের প্ল্যানিংয়ের অভাব। আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা এটা লাইবিলিটি চিন্তা করে কিনা, ইকোনমিস্টরা বা যারা বাজেট করেন ওনারা লাইবিলিটি মনে করে কিনা, স্বাস্থ্য খাতটাকে একটা সম্পদ হিসাবে বিবেচনা করে এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় তড়িঘড়ি করে যে 320টি আইসিইউ স্থাপনের কাজ শুরু হয়েছে সেগুলো সেবাদানের উপযোগী করতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। এই কোভিড সংকট আসার আগে অন্তত সরকারি হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা ডাবল করার জন্য আমরা কর্মসূচি নিয়েছিলাম এবং ওই সময় হলো অনেকগুলো আপনার এই আইসিইউ বেড এবং ভেন্টিলেটর কেনার জন্য প্রয়াদেশ দেওয়া হয়েছিল এটাকে বৃদ্ধি করার জন্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ আগামী জুলাই নাগাদ তারা এই সাপ্লাইগুলো আমাদের কমপ্লিট করতে পারে। সেটা যদি হয় আমার ধারণা আগস্টের মধ্যে আমরা এটা শুরু করে দিতে পারি। পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান এই পরিচালক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসকদের সহায়তার জন্য চীন থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ মেডিকেল টিম। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা। চীনের মেডিকেল টিমে আছেন 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকালে বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও দেশটির রাষ্ট্রদূত জি লিনমিং। বিশেষজ্ঞ দলটি ঢাকায় 14 দিন অবস্থান করবেন। এ সময় তারা বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় এবং চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। করোনা ভাইরাস মোকাবিলায় এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে সরকার। পরিকল্পনা মন্ত্রী জানান, গতবারের তুলনায় 50 ভাগ বেশি বরাদ্দ থাকবে এবারের বাজেটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বরাবরই অবহেলিত এ খাতে শৃঙ্খলা আনা সহজ নয়। দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হলে সার্বজনীন করতে হবে সেবা। এহসান জুয়েলের রিপোর্ট। হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি এখন নিত্যদিনের ভোগান্তি। অনেক বেশি দৃশ্যমান হয়েছে এবার করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর। আসছে বাজেটে তাই এই খাতের বরাদ্দ নিয়ে চলছে আলোচনা। বিগত বছরগুলোতে জিডিপির 1% কম খরচ হয় স্বাস্থ্য খাতে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 48টি দেশের মধ্যে বাংলাদেশে বরাদ্দ থাকে সবচেয়ে কম। তবে এইবার করোনার কারণে বেশ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাজেট পাশের পরও নতুন করে পরিকল্পনা গ্রহণের সুযোগ থাকছে। মনোযোগও বেড়েছে, বরাদ্দ বেড়েছে। সরকার প্রধান রিপিটেডলি বলেছেন যে এই খাত এবং কৃষি খাত এইগুলাকে তিনি উচ্চ অগ্রাধিকার দিবেন এবং এরা যদি আরো প্রকল্প বাজেট পাশ হওয়ার পরেও যদি নিয়ে আসে আমরা রেডি আছি। স্বাস্থ্য খাতে গত বছর ছিল 2টা মিলে 9,000 কোটির মতো, এবার আমরা 2টা মিলে ধরেছি প্রায় 13,000 কোটি। 50%-এর মতো বেড়েছে এক বছরেই। চলতি বছরের সংশোধিত এডিপিতে স্বাস্থ্য খাতের 67টি প্রকল্পের মধ্যে 48টি অবকাঠামো নির্মাণ বিষয়ে। তাই সেবার চেয়ে দুর্নীতির সুযোগ বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন রাতারাতি সংস্কার না হলেও সার্বজনীন সেবা নিশ্চিত করতে হলে সরকারের পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। আগামী অর্থ বছরটিও আমাদের করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলোই স্বাস্থ্য খাতের মূল লক্ষণীয় বিষয়ের ভিতরে থাকা দরকার। করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিচ্ছি, সেটা মাধ্যমে যদি আমরা সামনে স্বাস্থ্য খাতকে সংস্কার করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদের বড় একটা উপকার হবে। চলতি অর্থ বছরে সরকারের অন্যান্য খাতগুলোর বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দের অবস্থান 11তম। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রাদুর্ভাবের 1.5 মাসেই কৃষি পণ্যে আর্থিক ক্ষতি 56,000 কোটি টাকার বেশি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
সংস্থাটি বলছে লকডাউনকালীন নানা সংকটে দাম কমেছে সবজি, মাছ ও পোলট্রি পণ্যের। এই খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি শক্তিশালী বিপণন ব্যবস্থার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। যে কোনো দুর্যোগ কিংবা সংকটে খাদ্য চাহিদা পূরণে মানুষের পাশে ছিল কৃষক। করোনা সংক্রমণেও মাঠে ফসল ফলাতে ব্যস্ত ছিলেন তারা। তবে করোনার ধাক্কা লেগেছে এই খাতেও। করোনায় কৃষি খাত ও সামগ্রিক খাদ্য নিরাপত্তার প্রভাব নিয়ে গবেষণা করে বেসরকারি সংস্থা ব্র্যাক। দেশের 64 জেলার 1581 জন কৃষকের উপর পরিচালিত সমীক্ষা বলছে, মার্চের শেষ সপ্তাহ থেকে পরের 1.5 মাসে পণ্যের ক্ষতি ও কম দামের কারণে প্রত্যেক কৃষকের গড় লোকসান প্রায় 2,07,976 টাকা। সেই হিসেবে সারা দেশের কৃষির প্রতিটি উপখাতের সব কৃষকের সংখ্যা বিবেচনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 56,536 কোটি 68 লাখ টাকা। মেজর সমস্যা আমরা দেখেছি যে বাজারটা কাজ করছে না, যাতায়াতের অসুবিধার কারণেও। এখন পোস্ট অফিস বলছে তারা লিচু পরিমাণে কাজ করবে। সো এইরকম কিছু ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কৃষি বাজারটাকে চালু রাখতে হবে, সেটা খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সংকটে জর্জরিত কৃষকের ঘুরে দাঁড়াতে প্রয়োজন কৃষক বান্ধব ঋণ ব্যবস্থাপনা। যারা লোন পেতে চান বা পাওয়ার দরকার তাদের, এবং তারা এই ব্যাপারে একটু সিরিয়াস, তাহলে তাদের এই আনুষ্ঠানিকতাগুলো পূরণ করবার জন্য তাদেরকে যেন তারা সহায়তা করেন। কৃষিখাত শক্তিশালী করতে কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত সার, বীজ ও পরিবহন খাতের দিকেও নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কৃষিপণ্য বিপণনের এই ক্ষতি ধান বিক্রি করে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। বাজারে দর বেশি পাওয়ায় খুশি তারা। বাজারে দর বেশি থাকায় সরকারি দামে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকের। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকাভুক্ত কৃষকরা ধান না দিলে প্রয়োজনে উন্মুক্তভাবে ধান কেনা হবে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নওগাঁর বাজারের প্রতিমন জিরাশাইল 1050 টাকা, কাটারি ভোগ 980 টাকা এবং স্বর্ণা 900 থেকে 950 টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের আর্দ্রতা ও শুকনা যাচাই বাছাই সহ বিলম্বে অর্থপ্রাপ্তির ঝামেলার কারণে খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি না করে সরাসরি হাটে ধান বিক্রি করছেন বলে জানান কৃষকরা। আর ভালো দাম পেয়ে খুশি তারা। আমরা দিতে আগে দিবাস আসছি হিসাবেই দিয়ে দিছি। এখানে গোডাউনের থেকে হাটে বাজারে ধান বিক্রি করাই ভালো। গতবার দাম বেশি বাড়তো, গতবার দাম কম, আমরা 500 টাকা পেয়েছি গত বছর। হ্যাঁ, এবার দাম বেশি। জেলায় এবার 32,300 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এর বিপরীতে এখন পর্যন্ত কেনা হয়েছে মাত্র 232 মেট্রিক টন ধান। বাজারের দাম বেশি হলেও এখানে মানে মিলার এবং কৃষক নগদ টাকা পেয়ে যায়। এদিকে একই অবস্থা বগুড়ায়ও। সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলেও গুদামে ধান দিতে তেমন আগ্রহ নেই কৃষকদের। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তালিকাভুক্ত কৃষকরা ধান না দিলে উন্মুক্তভাবে ক্রয় করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা। প্রতিটি উপজেলায় লটারি করে আমরা আমাদের গুদাম প্রাঙ্গণে, পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন জায়গায় আমরা এটি টাঙিয়ে দিয়েছি। ইতিমধ্যে এই জেলায় প্রায় 700 মেট্রিক টনের মতো ধান সংগ্রহ হয়েছে। গত 26শে এপ্রিল কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এখনো পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করেননি কৃষকরা। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো কৃষক আসেনি। ধান নিয়ে আসলে পরে আমরা তো নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সব দোকানপাট খুলে বসে আছি। আগামী 31শে আগস্টের মধ্যে জেলায় 5,500 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। 8,000-এর বেশি নিলামযোগ্য কন্টেইনার নিয়ে চরম বেকায়দায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনারে আমদানি করা পণ্য বছরের পর বছর বন্দরের ইয়ার্ডে পড়ে আছে। আর ইয়ার্ড স্থান না হওয়ায় আমদানি করা কন্টেইনার এখন খালাস করা হচ্ছে প্রাইভেট আইসিডিতে। এ অবস্থায় নিলামের পাওনা বাবদ 86 কোটি টাকা পরিশোধের পাশাপাশি কন্টেইনারগুলো দ্রুত নিলামে তুলতে কাস্টম হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের অকশন শেডে নিলামে তোলার মতো কন্টেনার রয়েছে 8,000-এর বেশি। এর মধ্যে গাড়ি রয়েছে 382টি, রয়েছে এলসিএল কার্গো 68,000 প্যাকেজ এবং বাল্ক কার্গো 5,348 প্যাকেজ। বছরের পর বছর এসব কন্টেনার এভাবে পড়ে থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে বন্দর ব্যবহারকারীদের। বিভিন্ন শিপিং লাইনের জন্য অবশ্যই লস, কারণ এই কন্টেনারগুলো আমরা ইউজ করতে পারছি না। আমি বলেছি যে কন্টেনারটা হচ্ছে টাকার মতো, আমরা যত ইউজ করব আমাদের তত লাভ হবে।
তো সেই ক্ষেত্রে আমরা অনেক টাকা রেভিনিউ হারাচ্ছি। নির্দিষ্ট সময়ের পর আমদানিকৃত পণ্য আমদানিকারক ছাড় না করালে তা নিলামে তোলার ব্যবস্থা নেয় কাস্টমস কর্তৃপক্ষ। তার আগে কন্টেনারগুলোর অবস্থান জানিয়ে বন্দরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়, কিন্তু বারবার চিঠি দেওয়ার পরও নিলামে তোলা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এটা পর্যায়ক্রমে নিলাম হয়, তবে আমরা সবসময়ই কাস্টমসকে আহ্বান জানাই যেন এই নিলাম প্রক্রিয়াটা খুব দ্রুত করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরে আমাদের কন্টেনার রাখার জায়গা যেন বাড়ে। আটকে থাকা এসব কন্টেনারের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের পরিমাণ তুলনামূলক বেশি। তাই করোনা ভাইরাসের এই দুঃসময়ে পণ্যগুলো সাধারণ মানুষের মধ্যে সহায়তা হিসেবে দেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী নেতা। তড়িৎ একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এই কন্টেনারগুলিকে নিলামে হোক যেভাবে হোক সেগুলি ছেড়ে দেওয়া উচিত। সেগুলি যদি খাদ্যদ্রব্য হয়ে থাকে সেগুলিকে ত্রাণ হিসেবে বিলি করে দিক সরকার। অবশ্য আগে থেকে নিলামে বিক্রিত পণ্যের হিস্সা বাবদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের কাছে 86 কোটি 42 লাখ টাকা পাওনা রয়েছে। রেফার কন্টেনার হিসেবে পরিচিত বিশেষ এই কন্টেনার দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা হয় ফলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে ফলের দাম, অথচ ফলবাহী এ ধরনের শত শত রেফার কন্টেনার পড়ে আছে বন্দরের ইয়ার্ডে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে জোনভিত্তিক লকডাউন। মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে কার্যকর, ধোঁয়াশায় এলাকাবাসী। দেশে করোনায় আজও 42 জনের মৃত্যু, 900 ছাড়ালো মৃতের সংখ্যা। আক্রান্ত 2735 জন। সংক্রমণ নিয়ন্ত্রণে পরামর্শ দেবে চীনের বিশেষজ্ঞ দল। শ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএকে সরকারের কঠোর হুঁশিয়ারি, দুর্দিনে শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। করোনার প্রথম ধাক্কায় কৃষি পণ্য বিপণনে ক্ষতি 56,000 কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা, বাজার দর বেশি পাওয়ায় খুশি কৃষক। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।